নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। এফআইআই আজকের দিনেও 2133 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং ডিআইআই এরা 2617 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতেই পাচ্ছেন এই এফআইআইটা তাদের যে বিক্রি সেটা কিন্তু বন্ধ করছে না। আর এফআইআইরা যদি বিক্রি বন্ধ না করে তাহলে কিন্তু মার্কেট ওপর দিকে যাওয়াটা খুবই চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে। এরপরে আমেরিকান মার্কেট ডাও জোন্স এটা 0.45% নিচে ট্রেড করছে এবং যদি নাসডাক কম্পোজাইট দেখেন, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.18% উপরে রয়েছে। আজকের দিনে আবার দেখতে পাচ্ছেন আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। আজকের হাই দেখতে পাচ্ছেন 21,107.83 এবং 52 উইকের যে হাই এটাও 21,107.83। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো দেখবো। ইনফোসিসের এডিআর এটা 4%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। তারপর উইপ্রোর এডিআর এটা 1.83% নিচে রয়েছে, কারণ আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে আইটি সেক্টর এটাই সব থেকে খারাপ পারফর্ম করেছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা একদম বর্ডারে চলছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.38% নিচে রয়েছে। মেঘমাই ট্রিপ এটা 1% বাড়া রয়েছে এবং যদি যাত্রা অনলাইন দেখেন এটা 0.29% নিচে রয়েছে। এরপর যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস এদের মধ্যে যে ট্রেড ডিলের আলোচনা চলছে সেই ব্যাপারে, দেখুন এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। শুধু এটুকুই খবর কিন্তু বারবার পাওয়া যাচ্ছে যে এই ট্রেড ডিল সেটা কিন্তু ফাইনাল পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা খবরে কিন্তু এটাই দেখতে পাবেন যে বোথ কান্ট্রিজ ইন টক টু ফাইনালাইজ প্যাক এন্ড রিডাকশন অফ ট্যারিফ, মানে প্রতিটা দেশই কিন্তু চেষ্টা করছে তাদের উপর এই যে ট্যারিফ সেটা যাতে কমানো যায়। তো এই ব্যাপারে বিভিন্ন নেগোসিয়েশন চলছে। তবে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এই ট্রেড ডিল কমপ্লিট না হলেও ইন্ডিয়া এবং ইউকে এদের মধ্যে একটা এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। মানে আমেরিকা যেমন বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগানোর চেষ্টা করছে, সেখানে কিন্তু ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে এফটিএ হয়েছে সেখানে প্রতিটা দেশই তাদের যে ট্যারিফ সেটা একদম শূন্যর কাছে নিয়ে চলে আসবে। মানে আমেরিকা যেভাবে ট্যারিফ বাড়াবার চেষ্টা করছে, সেখানে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে ডিল হয়েছে সেখানে দুটো দেশই কিন্তু এই যে ট্যারিফ সেটা কমানোর কথা চিন্তা ভাবনা করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন এই যে ট্যারিফ সেটা প্রায় জিরোর কাছাকাছি চলে আসবে। তো সেই কারণেই এটাকে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলা হয়। তো চলুন এই ট্রেড ডিলে বা এফটিএ তে কি কি হয়েছে সেগুলো দেখে নেব। ইন্ডিয়া এই যে ডিউটি সেটা প্রায় শূন্যর কাছাকাছি নেমে চলে এসেছে এবং যদি দেখেন এই ইউকে এদের উপর যে ডিউটি ছিল 15%, সেইখান থেকে কমে এই যে ডিউটি এটা অ্যাভারেজ চলে আসবে 3%-এর কাছাকাছি। তো আরো ডিটেলস আছে সেগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছেন 99% এক্সপোর্ট ইন্ডিয়া কিন্তু কোন রকম ট্যারিফ ছাড়াই এই ইউকের মার্কেটে করতে পারবে। তো এইখান থেকে ইন্ডিয়ার অনেকটাই সুবিধা হবে এবং ইন্ডিয়াও এই ইউকের ওপর থেকে এই যে ইম্পোর্ট ট্যাক্স সেটা কমাবে। দেখতেই পাচ্ছেন ইউকে থেকে যে প্রোডাক্ট গুলো ইন্ডিয়াতে আসে তাদের উপরেও কিন্তু প্রায় 90% প্রোডাক্ট এই 3% ট্যারিফের আওতায় চলে আসবে এবং তাদের মধ্যে 85% প্রোডাক্ট পরবর্তী 10 বছরের মধ্যে পুরোপুরি ভাবেই কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এর ফলে কোন কোম্পানিগুলো সুবিধা হবে এবং কোন কোম্পানিগুলোর অসুবিধা হবে, দেখুন যে কোম্পানিগুলো ইউকেতে প্রচুর পরিমাণে জিনিসপত্র এক্সপোর্ট করে থাকে সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু এটা লাভবান হবে। আর ক্ষতি কোন কোম্পানিগুলোর জন্য হবে, ইউকে থেকে যে প্রোডাক্ট গুলো ইন্ডিয়াতে আসে আর ইন্ডিয়ার মধ্যে যে কোম্পানিগুলো সেই প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে সেই কোম্পানিগুলোর কিন্তু ক্ষতি হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইউকে এরা ভারতের কিছু জিনিসের উপর এই যে ট্যাক্স সেটা জিরো করে দিয়েছে। যেমন মেরিন প্রোডাক্ট বা সমুদ্রজাত যে পণ্যগুলো সেইগুলোর উপর আগে 20% ট্যারিফ বসতো, সেইটা জিরো হয়ে গেছে। তো ইন্ডিয়ার যে কোম্পানিগুলো এই মেরিন প্রোডাক্ট তৈরি করে থাকে বা সমুদ্রজাত পণ্য তৈরি করে থাকে সেইগুলোর লাভ হবে। তারপর যে কোম্পানিগুলো টেক্সটাইল এন্ড ক্লোদিং এই সেক্টরে কাজ করে থাকে এদের লাভ হবে, কারণ এদের উপর আগে 12% জিএসটি বসতো, সেইখান থেকে কমে জিরো হয়ে গেছে। তারপর ইন্ডিয়ার কিছু কেমিক্যাল সেক্টর যারা ইউকেতে তাদের প্রোডাক্ট সাপ্লাই করে থাকতো সেইগুলোর লাভ হবে, কারণ এই কেমিক্যালের উপর আগে 8% ট্যারিফ বসতো সেটা জিরো হয়েছে এবং যে বেস মেটাল তাদের উপর 10% ট্যারিফ বসতো সেটা কমে জিরো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার প্রসেসড ফুড ইন্ডাস্ট্রি 99.7% প্রোডাক্ট প্রায় ট্যারিফ ফ্রি হয়ে গেছে, যেগুলোর উপর আগে প্রায় 70% পর্যন্ত ট্যারিফ বসতো। এছাড়াও যদি দেখেন ইন্ডিয়ার যে জেমস এন্ড জুয়েলারি ক্রাফটিং সেক্টর রয়েছে, তারপর যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সেক্টর রয়েছে, তারপর অটোমোটিভ
অটোমোটিভ কম্পোনেন্ট সেক্টর রয়েছে, তারপর যে ইঞ্জিনিয়ার সেক্টর রয়েছে, এর সঙ্গে সঙ্গে এই যে অর্গানিক কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে, এইগুলো উপকৃত হবে। আর এই এফটি এর ফলে ইন্ডিয়ার কোন কোম্পানিগুলোর ক্ষতি হতে পারে? যদি দেখেন ইন্ডিয়ার যে কোম্পানিগুলো এই হুইস্কি এবং জিন তৈরি করে, সেই কোম্পানিগুলোর কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে। কারণ ইউকে থেকে যে এই হুইস্কি এবং জিন আগে ইন্ডিয়াতে আসতো, তাদের উপর আগে 150% ট্যারিফ বসতো, সেগুলোর উপরই এখন 75% ট্যারিফ বসবে। মানে ইউকে থেকে আসা যে হুইস্কি গুলো, সেগুলোর দাম আগের থেকে কমে যাবে। আর আগের থেকে দাম কমে গেলে তাদের যে চাহিদা সেগুলো কিন্তু বাড়বে। মানে ভারতের যে পণ্যগুলো রয়েছে তাদের চাহিদা কিন্তু কমে যাবে, এবং পরবর্তীকালে এই হুইস্কি এবং জিন এদের উপর যে ট্যারিফ সেটা 75% থেকে কমিয়ে 40% পর্যন্ত নিয়ে আসা হবে। এছাড়াও ইউকেতে যে গাড়িগুলো তৈরি হতো তাদের উপর আগে 100% ট্যারিফ বসতো, তো এই ট্যারিফটা আস্তে আস্তে কমে 10% পর্যন্ত হয়ে যাবে। তো ইন্ডিয়ার যে কোম্পানিগুলো এই গাড়ি ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তবে যদি দেখেন এটা কিন্তু টাটা মোটরস এর জন্য দুভাবে কাজ করবে। প্রথমত যদি দেখেন এই যে ইউকেতে তৈরি গাড়িগুলো সেইগুলো ইন্ডিয়াতে আসবে আগের থেকে কম ট্যারিফে, তো তাদের যে বিক্রি সেটা বাড়বে। তবে যদি দেখেন এই যে ইউকেতে এই টাটা মোটরস এর জাগুয়ার এবং ল্যান্ড রোভার এইটা তৈরি হয়ে থাকে, তো আগে এই যে গাড়ির উপর 100% ট্যারিফ বসতো সেটা আস্তে আস্তে কমে 10% হয়ে যাবে। তো এটা কিন্তু টাটা মোটরের জন্য ভালো ব্যাপার। এছাড়াও যদি দেখেন ইন্ডিয়ার যে এগ্রিকালচার সেক্টর রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার হবে। এই যে ট্রেড ডিল হয়েছে এর ফলে ইন্ডিয়ার যে এগ্রিকালচার এক্সপোর্ট সেটা পরবর্তী 3 বছরের মধ্যে 20% পর্যন্ত বাড়তে পারে। কারণ ইউকে ইন্ডিয়ার যে 95% এগ্রিকালচার প্রোডাক্ট গুলো রয়েছে তাদের উপর এই ট্যারিফ পুরোপুরিভাবে শূন্য করে দিয়েছে। এছাড়াও যে স্পাইসেস বা মশলা এই ইউকেতে যায় তাদের উপরেও যে ট্যারিফ সেটাও শূন্য হয়ে গেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে ডিউটি ফ্রি আইটেম এদের মধ্যে কি রয়েছে, এনকম্পাস ফুড রয়েছে, তারপর ভেজিটেবল রয়েছে, তারপর সেরালস রয়েছে, তারপর যে স্পাইস মিক্সেস এইগুলো রয়েছে, তারপর যে ফ্রুট পাল্প এইগুলো রয়েছে, রেডি টু ইট মিল এইগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোডাক্ট রয়েছে। এছাড়া আগেও বললাম এই যে সমুদ্রজাত পণ্যগুলো রয়েছে, যেমন এই শ্রিম, তারপর যে টুনা ফিশ রয়েছে, তারপর যে ফিশ মিল রয়েছে, এবং এই ধরনের যে আরো প্রোডাক্ট গুলো সেইগুলো এই ট্যারিফের কারণে আগে মাত্র 4.2% ছিল, সেইটা বেড়ে হবে 8.5%। মানে প্রায় ডবলের কাছাকাছি এই যে পণ্য সেইগুলো কিন্তু ইউকেতে রপ্তানি করা যাবে। এছাড়াও ইন্ডিয়ার কিছু হাই এন্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট এইগুলোও সুবিধা পাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইউকে 1.7% কফি ইন্ডিয়া থেকে আমদানি করে, তারপর এই যে চা দেখতে পাচ্ছেন এটা 5.6% ইম্পোর্ট করে, এবং যে মশলা এটা 2.9% ইম্পোর্ট করে থাকে। তো এইগুলোর উপর ট্যারিফ প্রায় শূন্যর কাছাকাছি চলে আসার কারণে এই যে প্রোডাক্ট গুলো এইগুলো কিন্তু আরো বেশি করে এই ইউকেতে রপ্তানি করা যাবে। এছাড়াও যদি দেখেন এই যে ফার্মা সেক্টর রয়েছে এদেরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কারণ ইন্ডিয়া আগে যে ফার্মা প্রোডাক্ট গুলো এই ইউকেতে রপ্তানি করে থাকতো, তো ট্যারিফের কারণে ইন্ডিয়ার যে প্রোডাক্ট গুলো সেগুলো অনেক বেশি দামে বিক্রি হতো। তো এখন ইন্ডিয়ার যে প্রোডাক্ট গুলোর দাম সেইগুলো কিন্তু ইউকেতে কমে যাবে, যার ফলে ইন্ডিয়ার যে ফার্মা প্রোডাক্ট তাদের যে চাহিদা সেগুলো কিন্তু বাড়বে। তো এই 7 নম্বর পয়েন্ট পর্যন্ত এই শেয়ার মার্কেটের ব্যাপারে ছিল, যেইগুলো ডিটেলসে আলোচনা করলাম। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার 1 এর রেজাল্ট নিয়ে আলোচনা করব। প্রথমত এই বাজাজ ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার 3 মিনিট আগে এই যে রেজাল্ট সেটা প্রকাশ করেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, যদি কোম্পানির সেলস দেখেন দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 21% বেড়েছে, 16,100 কোটি থেকে বেড়ে হয়েছে 19,524 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 18,457 কোটি। তারপর ইবিআইটি এটাও ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি বেড়েছে। তারপর যদি নেট প্রফিট দেখি 3,912 কোটি থেকে বেড়ে হয়েছে 4,765 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 4,546 কোটি। মানে সব দিক থেকেই এই যে ডেটা সেটা ভালো এসেছে। তো কোম্পানি কেমন কি গাইডেন্স দিয়েছে সেটাও একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন কোম্পানির যে গাইডেন্স সেটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। কোম্পানি নিজেই বলছে তাদের যে মার্জিন এটা পরবর্তীকালে ফ্ল্যাট থাকতে পারে বা সামান্য পজিটিভ থাকতে পারে, মানে খুব বড় কিন্তু আউটলুক এরা দেয়নি। এবং কোম্পানি বলছে এই কোয়ার্টার দেখে তাদের যে আউটলুক সেটা পরিষ্কারভাবে বলা সম্ভব নয়, এই সেকেন্ড কোয়ার্টারের নাম্বার দেখেই তাদের যে আউটলুক সেটা তারা স্পষ্টভাবে বলতে পারবে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে 2026-এর AUM তার যে গ্রোথ গাইডেন্স এটা দেওয়া আছে 23 থেকে 24%, কিন্তু এই যে জয়েন ইনি বলেছেন এই যে ক্লিয়ারার ভিউ এটা এই সেকেন্ড কোয়ার্টারই পাওয়া যাবে। এরপরে রেগ লিমিটেড, এই কোম্পানিটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর তার রেজাল্ট পেশ করেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 4 টাকা 7 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে, এবং এই যে ডিভিডেন্ডের রেকর্ড ডেট সেটা আছে আগস্ট 1, 2025, আর এই ডিভিডেন্ড আগস্ট 21, 2025 এর মধ্যে শেয়ার হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 13% বেড়েছে, 13,079 কোটি থেকে বেড়ে হয়েছে 14,737 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল
14,352 কোটি, মানে ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কমেছে। তারপর ইবিআইটি, এটা ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। 12,362 কোটি থেকে বেড়ে হয়েছে 14,521 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 14,250 কোটি। তারপর যে নেট প্রফিট, এটা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি বেড়েছে। এই কোয়ার্টারে এসছে 4,466 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 4,310 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3,460 কোটি। এরপরে সাইন্ড লিমিটেড, এর যে রেজাল্ট সেটা দেখবো। কোম্পানির যদি সেলস দেখেন, এটা কিন্তু খুব একটা বাড়েনি, 1676 কোটি থেকে বেড়ে হয়েছে 1712 কোটি। তবে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, এর আগের কোয়ার্টারে বিক্রি ছিল 1909 কোটি। তারপর যদি ইবিআইটি দেখেন, এটা ইয়ারলি পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে, এবারে এসেছে 228 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 298 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 265 কোটি। তবে কোম্পানির যে নেট প্রফিট, এটা কিন্তু ইয়ার অন ইয়ার সামান্য বেড়েছে, 148 কোটি থেকে 7% বেড়ে হয়েছে 157 কোটি। তবে এর আগের কোয়ার্টারে ছিল 186 কোটি। এর পরের কোম্পানি অ্যাথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে কাজ করে থাকে। দেখতেই পাচ্ছেন এই অ্যাথার ইন্ডাস্ট্রি, এরাই স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচার করে থাকে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, এদের যে সেলস, এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 19% বেড়েছে, 180 কোটি থেকে বেড়েছে 214 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 215 কোটি। তারপর ইবিআইটি, এটা ইয়ার অন ইয়ার 58% বেড়েছে, 43 কোটি থেকে বেড়ে হয়েছে 68 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 67 কোটি। মানে ইবিআইটি, এটা ইয়ারলি খুব ভালো বেড়েছে এবং কোয়ার্টারলিও সামান্য বেড়েছে। তবে যদি নেট প্রফিট দেখেন, এটা ইয়ারলি পারলে কোয়ার্টারলি কিন্তু পড়েছে, এর আগের বছর সেম কোয়ার্টারে 30 কোটি ছিল, সেখান থেকে বেড়েছে 40 কোটি, কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 42 কোটি। এরপরে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড, এই কোম্পানিটা মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি এবং এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন সেগুলো প্রোভাইড করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেক্টরের সঙ্গেও ইনডাইরেক্টলি যুক্ত আছে। তো আপনার যদি সেমিকন্ডাক্টর সেক্টরের প্রতি আগ্রহ থেকে থাকে, তো আপনি এই সিজি পাওয়ার এই স্টকটাকে স্টাডি করতে পারেন। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 2228 কোটি থেকে বেড়ে হয়েছে 2878 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 753 কোটি। মানে এই সেলস ইয়ারলিও বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপর ইবিআইটি, এটাও ভালো এসেছে, 327 কোটি থেকে বেড়ে হয়েছে 381 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 347 কোটি। তারপর যদি নেট প্রফিট দেখি, এটা কিন্তু কোয়ার্টারলি সামান্য পড়ে গেছে, এই কোয়ার্টারে এসেছে 267 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 274 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 241 কোটি। মানে নেট প্রফিটটাই শুধু ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে, কিন্তু বাকি যে ডেটা সেইগুলো কিন্তু সবই ভালো এসেছে। এরপরে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কোম্পানির সেলস 2314 কোটি থেকে বেড়ে হয়েছে 2737 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 1190 কোটি। মানে এই যে সেলস, এটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে, ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন। তারপর ইবিআইটি, এটা 1388 কোটি থেকে বেড়ে হয়েছে 1720 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 280 কোটি। আর যদি নেট প্রফিট দেখেন, এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 884 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল -63 কোটি, মানে লসে ছিল, আর এবারে হয়েছে 1163 কোটি লাভ। মানে এর যে রেজাল্ট, সেটা ইয়ারলি তো ভালো এসেইছে, তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও যদি কম্পেয়ার করেন তাহলেও কিন্তু খুবই ভালো এসেছে। এর পরের কোম্পানি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানিটা 1/6 তার যে রেজাল্ট সেটা পেশ করেছে, মানে মার্কেট চলাকালীনই এর যে রেজাল্ট সেটা এসে গিয়েছে। তো তারপরেই দেখতে পাচ্ছেন এই যে রিয়াকশন, এটা দেখা গেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির যদি রেজাল্ট দেখেন তাহলে কিন্তু সব ক্ষেত্রেই লাল দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে সেলস, এটা তো ইয়ারলিও পড়েছে এবং কোয়ার্টারলিও পড়েছে, 2636 কোটি থেকে পড়ে হয়েছে 2609 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 3027 কোটি। তারপর ইবিআইটি, এটাও দেখতে পাচ্ছেন এবার এসেছে 319 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 416 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 387 কোটি। তারপর যদি নেট প্রফিট দেখেন, এসেছে 202 কোটি, এর আগের কোয়ার্টারে এসেছে 294 কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টারে এসেছে 273 কোটি। তো দেখতে পাচ্ছেন সব দিক থেকে এই রেজাল্ট খারাপ আসার পরেও এই স্টকটা কিন্তু আজকের দিনে 4 থেকে 5% পর্যন্ত বেড়ে গেছে। এর পরের কোম্পানি কানাড়া ব্যাংক লিমিটেড, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই একটা 10-15 পর একটা বড় স্পাইক দেখিয়েছে এবং সেইখান থেকে যদি দেখেন তাহলে 5 থেকে 5.5% পর্যন্ত বেড়েছে। আর কোম্পানিটা এই সময় করেই তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছে। তো কোম্পানির রেজাল্ট দেখে নেব। দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেইগুলো সব কোটিতেই রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, এই 34,020 কোটি থেকে বের হয়েছে 38,063 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 37,352 কোটি। মানে কোম্পানির এই যে টোটাল ইনকাম সেটা ইয়ারলিও ভালো এসেছে এবং কোয়ার্টারলিও ভালো এসেছে। এরপর ব্যাংকের যে প্রভিশনিং সেটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন 2282 কোটি থেকে বের হয়েছে 2351 কোটি। মানে ইয়ার অন ইয়ার এই যে প্রভিশনিং সেটা সামান্য বেড়েছে এবং এর আগের কোয়ার্টারে এই প্রভিশনিং ছিল 1831 কোটি টাকা। আর এরপর ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখে নেব। আর এরা তো প্রফিটেবল কোম্পানি,
মানে প্রফিটেই আছে। দেখতে পাচ্ছেন ৩,৯০৫ কোটির প্রফিট হয়ে গিয়েছে ৪,৭৫২ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল ৫,০০২ কোটি। মানে ইয়ারলি এই যে প্রফিট এটা অনেকটা পরিমাণে বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কিছুটা পড়ে গেছে। এরপর কোম্পানির এনপিএ দেখে নেব। এনপিএ দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ইমপ্রুভ করে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে এনপিএ এটা ছিল ৪.১৪%, আর এবারে কত হয়েছে ২.৬৯%। মানে এই যে এনপিএ এটা কিন্তু প্রচুর পরিমাণে ইমপ্রুভ করেছে। আর এর আগের কোয়ার্টারে কত এনপিএ ছিল ২.৯৪%। মানে এই কোয়ার্টারে এত ভালো এনপিএ আসার কারণে কিন্তু এই স্টকটা এত বড় জাম্প দেখিয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট সেটাও কিন্তু ইয়ারলি বেড়েছে। এরপরে মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কিছু খবর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স সেটার ব্যাপারে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যে ইয়েস ব্যাংক রয়েছে এটার ব্যাপারেও আলোচনা করব, কারণ আজকের যে খবরটা সেটা কিন্তু এই ইয়েস ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে অনিল আম্বানি গ্রুপের যে রিলায়েন্স কোম্পানি তাদের সঙ্গে সম্পর্কিত। তো দেখতে পাচ্ছেন আজকের এই খবরটা আসার পরেই রিলায়েন্স পাওয়ার এই কোম্পানিটা 5%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই গ্রুপের আরো একটা কোম্পানি রিলায়েন্স ইনফ্রা এটাও 5%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে। আর তবে যদি দেখেন ইয়েস ব্যাংক এটাই খবর আসার পরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বড় পরিমাণে পতনও দেখিয়েছিল, তারপর আস্তে আস্তে সেই জায়গা থেকে রিকভার করে যায় এবং যদি বটম লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 3% পর্যন্ত বেড়েছে। তো আজকে এমন খবর এসেছে যার কারণে রিলায়েন্স ইনফ্রা এবং রিলায়েন্স পাওয়ার এতটা পড়ে গেল আর ইয়েস ব্যাংক এতটা পড়ে গিয়েও আবার রিকভার করে ফেললো। তো চলুন সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত প্রায় 50টা সাইটে এই যে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর এরা কিন্তু রেড চালিয়েছে। আর এই ইডি এরা রেড চালাচ্ছে মানে কিন্তু বড় কোনো ঘাবলাই হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ইডি রেডস 50 সাইট লিঙ্ক টু অনিল আম্বানি ইন রেস 3,000 crore ইয়েস ব্যাংক লোন ফ্রড প্রোব। তবে দেখুন এই যে ঘটনা সেটা কিন্তু এখনকার ঘটনা নয়, এই যে ঘটনাটা এটা 2017 থেকে 19 সালের মধ্যেকার ঘটনা। মানে যখন ইয়েস ব্যাংকে ফ্রড হয়নি তার আগেরই কিন্তু ঘটনা। আর এটা তো দেখেই নিয়েছেন ইয়েস ব্যাংক ফ্রডের পরে টপ লেভেল থেকে কতটা পড়ে গেছে। তো এর যে এফেক্ট সেটা কিন্তু তখনই দেখিয়ে দিয়েছিল। আর এটা তো জানেন তখনকার দিনে যে ইয়েস ব্যাংকের ম্যানেজমেন্ট আর এখনকার দিনের যে ইয়েস ব্যাংকের ম্যানেজমেন্ট এটা কিন্তু সম্পূর্ণভাবেই আলাদা। আর তখন ইয়েস ব্যাংকে বিভিন্ন ধরনের ঘোটালা চলছিল। তো এই যে ব্যাপারটা সেটা কিন্তু সেই যে পুরনো ফ্রড তার মধ্যেই হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ইবি রেড এইখানে এই অনিল আম্বানির সঙ্গে যুক্ত 50টা ফার্ম এবং 25 জন ব্যক্তি এই স্ক্রুটিনির আন্ডারে রয়েছেন। তো অ্যাকচুয়ালি অভিযোগটা কি আনা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই ইয়েস ব্যাংকের থেকে যে 3,000 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল সেটা কিন্তু বিভিন্ন সেল ফার্মের মাধ্যমে এই যে রিলায়েন্স গ্রুপ এরা ডাইভার্ট করেছে, এটাই কিন্তু অভিযোগ এসেছে। তো এই সেল ফার্মের মাধ্যমে ডাইভার্ট করা মানে কি, মানে এই কোম্পানিটা বিভিন্ন ধরনের ফার্ম তৈরি করেছে যারা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিজনেস করতো না, কিন্তু সেই ফার্মগুলোর নাম করে এই যে টাকা সেটা বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে, মানে ব্যবসার কাজে দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই যে বিজনেস সেটা কিন্তু হয়নি। আর এই ফ্রডও হচ্ছে এই যে ইয়েস ব্যাংকের তরফ থেকে এই লোন পাওয়ার জন্য এই রিলায়েন্স গ্রুপ বিভিন্ন ধরনের যে ফেক কাগজপত্র সেইগুলোর ব্যবহার করেছিল এবং এই লোন পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন পসিবল ব্রাইবারি অফ ইয়েস ব্যাংক অফিসিয়াল ইনক্লুডিং ইটস প্রমোটার। মানে দুটো বড় বড় এরকম আরোপ আসছে যে ভুল কাগজপত্র দেখিয়ে এবং ঘুষ দিয়ে এই রিলায়েন্স গ্রুপ এই যে 3,000 কোটি টাকার লোন সেটা নিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে লোন তারা যে কাজের জন্য নিয়েছিল সেই কাজে কিন্তু ব্যবহার করেনি, অন্য কাজের জন্য তারা ব্যবহার করেছে। আর এই কারণের জন্যই ইডি আজকে এই রেড চালিয়েছে, যে কারণে রিলায়েন্স ইনফ্রা এবং রিলায়েন্স পাওয়ার পড়ে গেছে। তবে আগেও বললাম এই যে স্ক্যাম সেটা 2017 থেকে 2019-এর মধ্যে হয়েছে। মানে ইয়েস ব্যাংক যখন পুরনো ছিল তখন এই ঘটনাটা হয়েছে। আর তারপর তো দেখতেই পেয়েছেন এই ইয়েস ব্যাংকের যে ম্যানেজমেন্ট সেখানটায় কত পরিবর্তন হয়েছে। তো এই কারণে ইয়েস ব্যাংকের শেয়ারটা পড়ে গিয়েও আবার রিকভার করে গেছে। তবে এরপর অনিল আম্বানি ইনিও কিন্তু তার গ্রুপের হয়ে কিছু সাফাই দিয়েছেন। দেখতে পাচ্ছেন 8 year ওল্ড লোন ফুললি রিপেইড, মানে তিনি বলতে চাইছেন এই যে টাকাটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে রিপেইড করে দেওয়া হয়েছে, মানে মিটিয়ে দেওয়া হয়েছে। তবে আরো একটা অভিযোগ কিন্তু আসছে যে এই লোন মেটাবার জন্য এই অনিল আম্বানির গ্রুপ এরা কিন্তু বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে সেটাই আবার রিপেইড করেছে। মানে ইয়েস ব্যাংকের টাকা মেটাবার জন্য ধরুন এসবিআই এর তরফ থেকে লোন নিয়েছে, তারপর সেই লোন মিটিয়েছে, তারপর আরো ব্যাংকের থেকে লোন নিয়ে এসবিআই এর লোন মিটিয়েছে, এরকমই কিন্তু হয়েছে। এরকমও কিন্তু একটা অভিযোগ সামনে আসছে। মানে এটা কিন্তু খুবই বড় একটা গুরুতর অভিযোগ। আপনি যে কারণে লোন নিচ্ছেন আপনি কিন্তু ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র সেই কাজেই সেটা ব্যবহার করতে পারেন, অন্য কাজে কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারেন না। এর পরের কোম্পানি তিলকনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে 4.60% বেড়েছে। তো কি কারণে কোম্পানিটা আজকের দিনে বেড়েছে তো চলুন সেটা একটু দেখে নিই। এই যে ব্র্যান্ড ইম্পেরিয়াল ব্লু এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে
তিলকনগর ইন্ডাস্ট্রি লিমিটেড এরা কিন্তু এই ব্র্যান্ডটাকে কিনতে চলেছে। মানে এটা আগে অন্য একটা কোম্পানি তৈরি করতো, তাদের থেকে এই যে ব্র্যান্ড এটা তিলকনগর ইন্ডাস্ট্রি পুরোপুরি ভাবে কিনে নেবে। তো দেখতেই পাচ্ছেন এই যে ইম্পেরিয়াল ব্লু এর যে ম্যানুফ্যাকচারার সেখানে কারা রয়েছে, বার্নড রিকার্ড। তো এদের থেকেই এই যে তিলকনগর ইন্ডাস্ট্রি এই ব্র্যান্ডটাকে কিনে নেবে। এইখানে নিউজেও দেখতে পাবেন তিলকনগর ইন্ডাস্ট্রিজ অ্যাকোয়ার ইম্পেরিয়াল ব্লু হুইস্কি ফর 150 crore, মানে 4150 কোটি টাকা দিয়ে এই ডিলটা তিলকনগর ইন্ডাস্ট্রিজ করবে। তো এই খবর আসার পরেই এই তিলকনগর ইন্ডাস্ট্রি এটা 4 থেকে 5% পর্যন্ত বেড়েছে। এর পরের কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে আদানি এই যে গ্রুপটা রয়েছে তারা মেড টিউব এই গ্রুপটার সঙ্গে একটা পার্টনারশিপ করতে চলেছে এই কপার টিউব বিজনেসের জন্য। আর এই মেড টিউব এটা কোথাকার গ্রুপ, দেখুন এটা কিন্তু কোন একটা সিঙ্গেল দেশের গ্রুপ নয়, এটা মালয়েশিয়া এবং জাপানের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হিসেবে তৈরি হয়েছে এরকম একটা গ্রুপ। এইখানে দেখতেই পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজ তাদের এই যে কপার টিউবের বিজনেস তার 50% এই মেড টিউবে ডাইভেস্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে এই মেড টিউবের যে ইন্ডিয়ার ইউনিট রয়েছে তার ইকুয়াল স্টেক এই আদানি এন্টারপ্রাইজ কিনে নেবে। আর এর ফলে এই যে কপার টিউবের প্রোডাকশন সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে এবং এই কপার টিউব তৈরি করতে গেলে যে প্রোডাক্টগুলো লাগে তাদের যে ইম্পোর্ট সেটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। মানে এর ফলে এই আদানি এন্টারপ্রাইজ এবং এদের সঙ্গে সঙ্গে এই যে মেড টিউব এই দুটো গ্রুপেরই প্রফিট বাড়বে। এরপরে কিছু কোম্পানি অর্ডার পেয়েছে, যেমন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ডিফেন্স মিনিস্ট্রি তাদের তরফ থেকে 563 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এরপরে এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাও কিছু অর্ডার পেয়েছে। তো চলুন দেখে নিই। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 221 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে, যেখানে এই কোম্পানিটা সিওএস ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাবে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। ইন্ডিয়ান রুপি আস্তে আস্তে প্রতিদিনই দুর্বল হচ্ছে, আজকের দিনেও দেখতে পাচ্ছেন কিছুটা বেড়ে 86.42 এর কাছে চলছে। এরপর যদি গোল্ড দেখি, কলকাতায় 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,01,750 চলছে। এরপর বিটকয়েন দেখে নেব। বিটকয়েন এখনো $1,18,662 কাছাকাছি চলছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল কিন্তু আজকের দিনে সামান্য বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন WTI ক্রুড এটা 0.81% বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 0.61% বাড়া রয়েছে। এরপর ভিডিওর শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। ডাও জোন্স এই মুহূর্তে এখনো 0.42% নিচে রয়েছে এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট দেখতে পাচ্ছেন 0.34% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।